তো নেই। শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছেন দস্তগীর জাহাঙ্গীরের অনুষ্ঠান ওয়াশিংটন ডিসি স্টুডিও থেকে অপ্রিয় প্রশ্নের মুখোমুখি। আজকে অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আনিসুর রহমান মিঠু। প্রশ্ন নিয়ে যাচ্ছে আনিসুর রহমান মিঠু। বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে। সেই সেনাবাহিনী তারা 5ই অগস্ট, যেটা উইলিয়াম প্রলয় সমদ্দার এবং আপনিও ব্যাখ্যা করেছেন যে এই সেনাবাহিনী মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশে একটি কূপ সৃষ্টি করার জন্য তারা এটার অংশ হিসাবে কাজ করেছে। তারপরেও গত 11 মাসে এই সেনা প্রধান ওয়াকার উজ্জামান উনি অন্তত পক্ষে 2 বার বলেছেন এনাফ ইজ এনাফ। এই সকল কিছু ছাপিয়ে গত পরশুদিন থেকে গোপালগঞ্জে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেভাবে বহিঃশত্রুর আক্রমণের মতন করে নিজের দেশের মানুষের উপর গুলি বর্ষণ এখনো করে যাচ্ছে, লুট করছে, হত্যা করছে, এবং নট অনলি দ্যাট, তারা সেখানে আমার কাছে রিপোর্ট রয়েছে যে সেখানে তারা লাশ গুম করছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রথম সারির একটি সংবাদপত্র প্রথম আলো একটি সংবাদ শিরোনাম করেছে। শিরোনামটা এরকম: এনসিপির সভায় আক্রমণ, 4 জন নিহত। বিষয়টা কিন্তু আমি সাংবাদিক হিসেবে বলছি, সবাই ধরে নেবে যে আওয়ামী লীগ এনসিপির সভায় আক্রমণ করে এনসিপির 4 জনকে মেরে ফেলেছে, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। এই যে প্রেক্ষিত গুলো আপনার সামনে তুলে ধরলাম, তারপরেও কি বাংলাদেশের মানুষ, আমি সহ, মরিয়া প্রমাণ করিতে হইবে যে আমরা জীবিত ছিলাম? যে এই বাংলাদেশের এই বাংলাদেশের যে কয়েকজন ডাকাত, 5 জন ডাকাত সর্দার, তাদের ক্ষমতার উৎস যে বাংলাদেশ আর্মি, সেটা কি অস্বীকার করার কোনো উপায় আছে? আনিসুর রহমান মিঠু, আপনি কি বলবেন? যে এই যে কিছু টোকাই জাতীয় মানুষকে সামনে এনে জাতীয় নেতা বলা হচ্ছে, এদেরকে ভাসিয়ে তুলেছে সেনাবাহিনী, এদের শক্তি জুগিয়েছে সেনাবাহিনী, এদেরকে এখনো টিকিয়ে রাখছে সেনাবাহিনী। এরা সেনাবাহিনীর বিরুদ্ধে যে ফেসবুক স্ট্যাটাস দেয়, বক্তব্য দেয়, সেটার পরামর্শদাতাও সেনাবাহিনী। এদেরকে গিনিপিগ হিসাবে সামনে রাখা হয়েছে। গোপালগঞ্জে যেখানে সমাবেশ হয়েছে, প্রথম আলো যাই লিখুক না কেন, সেই সমাবেশ স্থলে কেউ মারা যায় নাই। জনগণকে হত্যা করা হয়েছে গ্রামে ঢুকে ঢুকে, সেনাবাহিনীর টার্গেট কিলিং করেছে, অসংখ্য লাশ গোপন করেছে। সমস্ত লাশের ছবি পরিচয় দিয়ে আমি উদ্যোগ নিয়েছি একটা বই বের করার, সেটা আমরা সারা বিশ্বে বিলি করব। লুকিয়ে রাখা যাবে না আজকের তথ্য প্রযুক্তির যুগে, সবকিছু বের হয়ে আসবে। সেনাবাহিনীতে কত পার্সেন্ট হিজবুত তাহরির, কোন কোন সেনা জেনারেল হিজবুত তাহরির, কোন কোন জেনারেল জামাতে ইসলামী, কারা কিভাবে বিদেশ থেকে টাকা নিয়েছেন, বিদেশের কাছে বন্ধক হয়ে রয়েছেন, এবং বাংলাদেশকে কিভাবে তারা ধ্বংস করতে চাচ্ছেন। একা ইউনুসকে দায়ী করলে তো হবে না। ইউনুস অবশ্যই সবকিছুর অর্গানাইজ করেছে, কিন্তু সেনাবাহিনীর বহু জেনারেল ওনার সাথে রয়েছে যারা ওই করিডোর দিতে চায়, যারা পার্বত্য চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন ছেড়ে দিতে চায়, যারা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। আজকের বাংলাদেশের কথা ভাবলে একটা মানুষও 5ই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিলে যেত না। আমার বন্ধু আমাকে বলল যে আমিও তো মিছিলে ছিলাম, আমার বউ ছিল, আমার মেয়েরা ছিল। আমার মেয়ে আজকে রিক্সা দিয়ে সন্ধ্যার পরে ঘর থেকে বের হলে হুজুররা বলে, এই মাগি তোর ডাক। এটা ছিল বাংলাদেশ। এই ভাষা রাজনীতির, রাজনৈতিক কর্মীদের ভাষা। আজকে যে বিশ্রী স্লোগান দেয়া হচ্ছে, এটা কিসের শিষ্টাচার? আজকে এই এনসিপির নেতা, ইউনূসের নেতা, এদের ভাষা শুনেন, এটা তো বস্তির ভাষাও এরকম হতে পারে না। আমার দেশের মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, এদের ইচ্ছা অনুযায়ী পোশাক পরতে হবে। এটা কেমন রাষ্ট্র আমরা বানালাম? এটা বৈষম্য বিরোধী আচরণ।
এদের যে বৈষম্য বিরোধী নাম, সেটাই তো প্রতারণা। এরা প্রতারক, এরা সেনা শাসনে, সেনাবাহিনীর ক্ষমতায়িত হয়ে আছে। কিন্তু যে ভুলটা সবাই করে, যখন ক্ষমতায় আসে মনে করে আমরাই পৃথিবীর শেষ সরকার, এর আর বদল হবে না। কিন্তু তাদেরকে বলতে চাই, এই সময় থাকবে না, এই সময় থাকবে না, থাকতে পারে না। পতন আসবে, সরকারের সমাপ্তি ঘটবে, আবার সরকার তৈরি হবে। রাষ্ট্র থাকলে সরকার বদলাবেই। এই দিন না, আরো দিন আছে। অপরাধের মাত্রা এমন বেরিয়ে যাচ্ছে, এরা এই ইউনূস সরকার এবং তার উপদেষ্টা এবং তার এনসিপি এবং তার সাথে থাকা জামাতের হিপোক্রেটরা মনে করছে বাংলাদেশে আর কোনোদিনও সুষ্ঠু আইন ফিরে আসবে না, আইনের ধারা আর কখনো সঠিক পথে আসবে না, এই জন্য অন্যায় করে যাচ্ছে। কিন্তু একদিন বাংলাদেশে আইনের শাসন আসবেই, আসতে বাধ্য আইনের শাসন। সেদিন সমস্ত অপরাধের কড়ায় গন্ডায় হিসাব দিত। সময় ক্ষেপণের কারণে, এ সময় চলে যাওয়ার কারণে কোনো অপরাধ গুরুত্বহীন হয়ে যায় না, আইন সেটা বলে না। যত আগেই করে থাকুন, সময়ের কারণে সেই আইনের, সেই অপরাধের মাত্রা কমে যেতে পারে না, বিচার বাতিল হয়ে যেতে পারে না। অবশ্যই বাংলাদেশে আইনের শাসন আসবে, মানুষ আবার মাথা তুলে দাঁড়াবে। সকল জনগণ আমার জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধাবান হবে। সেই রাষ্ট্র অবশ্যই আমরা আবারও গড়ে তুলব। আমরা প্রক্রিয়ার মধ্যে রয়েছি, আমরা বিশ্বাস করি আমরা ব্যর্থ হব না। যে কুমিল্লার কথা বলা হয়েছে, সেটা এইসব আলোচনা এখন যেতে চাই না। সেখানে অনেক কিছু হয়েছে অতীতে। আমি অনেক শক্তিশালী মানুষ ছিলাম। 21 আগস্টের গ্রেনেড হামলার পরে আমি বিএনপি অফিস জ্বালিয়ে দিয়েছি অভিযোগ করে আমাকে 1 নম্বর আসামি করে মামলা করা হয়েছে। সেই আমি দুর্বল হয়েছে আওয়ামী লীগের 15 বছরে, আমাকে দুর্বল করেছে আমার সরকার। নেতৃত্ব সঠিক জায়গায় না থাকলে এই ধরনের সংকটে পড়তে হতে পারে। আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের কখনো সংকট আসবে, এই জন্য পরীক্ষিত রাজনৈতিক কর্মীদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। সেটা যাই হোক, এটা ব্যক্তি জীবনের ঘটনা, এগুলি রাষ্ট্রীয় বিষয় না। আমার রাষ্ট্র আজকে সংকটের মধ্যে, আমি কি হলাম না হলাম সেটা বড় বিষয় না। আমার জাতীয় সঙ্গীত নাই, আমার জাতীয় পতাকা নাই, আমার বঙ্গবন্ধুর বানমন্ডি 32 নাই, আমি আমার সত্য কথা বলতে পারবো না, ন্যায্য কথা বলতে পারবো না, আমি আমার যেটা আমার বিবেক সত্য বলে সেটা লিখতে পারবো না। এটা রাষ্ট্র হতে পারে না। ভিন্ন মতের মানুষ টেলিভিশনে নিতে টেলিভিশন মালিকরা ভয় পাবে, এটা রাষ্ট্র হতে পারে না। ভিন্ন মতের মানুষ, সরকার বিরোধী মানুষ আদালতে যেতে পারে না। আদালতে যারা গ্রেপ্তার, তারা আইনজীবী পাবে না। আইনজীবীদের যারা হবে তাদেরকে নির্যাতন করা হবে। এটা কিন্তু তারা বলছে আওয়ামী লীগ আমলেও নাকি আপনারা এটা করতে দিতেন না। আপনি এটা কি বলবেন? একেবারেই মিথ্যা। হতে পারে কিছু ঘটনায় সরকারি নির্দেশনা আসতো মাইক্রোস্কোপিক পার্সেন্টেজ, 1 লক্ষ মামলায় 1টা-2টায় হয়তো সরকার নাক গলাতো না। টেলিভিশন টক শোতেও নাকি বিরোধী পক্ষের কাউকে আমি আপনার প্রশ্নে আসছি, আপনার প্রশ্নটাই আমার মূল উত্তর। তারা 5 তারিখের পর থেকে তারা মূল একটা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করলো কি, যে নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু আপনারা পরে জাতি দেশ দেখেছে যে আসলে শেখ হাসিনা পালিয়ে যাননি। সেনাবাহিনী একটি পরিকল্পনা করে তার ছেলের সঙ্গে কথা বলে, এমনকি বন্দুকের মুখে, আমি আবারও রিপিট করি, বন্দুকের মুখে এবং গণহত্যার হুমকি দিয়ে তারা উত্তরা থেকে, তারা গেট থেকে জনগণকে ছেড়ে দিয়েছে, তারা সায়দাবাদ থেকে ছেড়ে দেওয়ার টাইম ফ্রেম করে দিয়েছে মেটিকুলাসলি, যে 45 মিনিট 50 মিনিট আমরা আছে, এর মধ্যে গণভবন আক্রমণ করা হবে। কিন্তু দে ওয়ার সাপোজ টু টেক কেয়ার অফ উত্তরা এবং সায়দাবাদ। তারা সেই জায়গা থেকে তারা তাদের অবস্থান প্রত্যাহার করে নিয়ে, অথবা এই বিক্ষুব্ধ জনগণকে ছেড়ে দিয়ে শেখ হাসিনার জীবনকে তারা নিরাপত্তাহীন করলেন। এবং তখন যখন শেখ হাসিনা বারবার বলার চেষ্টা করছেন, আমি যাব না, আমি রিজাইন করব না, আমাকে মেরে ফেলুক, আমি সর্বোচ্চ গোপালগঞ্জে যেতে পারি, আমি টঙ্গিপাড়া পর্যন্ত যেতে পারি, কিন্তু তখন তাকে একটি পরিকল্পনার ভিকটিম হিসাবে, একটা
প্ল্যান পরিকল্পনার ভিকটিম হিসাবে গান পয়েন্টে তারা তাদের প্লেন দিয়ে তাদের হেলিকপ্টার দিয়ে তারা কিন্তু শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছে। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রীর ব্যক্তিগত ইমেজকে কন্ডেম করার জন্য যে একটি ষড়যন্ত্র, সেটা কিন্তু এখনো চলমান। কারণ যখন গোপালগঞ্জে তারা গিয়েছে, তাদের মুখে আপনারা সেই স্লোগান শুনেছেন যে তোমাদের ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছে, তোমরা কেন শেখ হাসিনার নিরাপত্তার জন্য, বঙ্গবন্ধুর কবরের নিরাপত্তার জন্য তোমরা জীবন দিচ্ছ। ইয়েস, ইট ওয়াজ এ ফলস প্রপাগান্ডা। এবং এখনো আমাদের নেতা কর্মীদের, যে কথা আপনি বললেন যে নেতা কর্মীদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য একটি প্রপাগান্ডা চলছে যে আওয়ামী লীগের নেতারা কর্মীদের খোঁজ নেয় না। আমি দায়িত্ব নিয়ে বলি, আমার মহানগরের 71 জন নেতা রয়েছেন, তারা কোনো না কোনো ভাবে তাদের আশেপাশের নেতা কর্মীদের খোঁজ নিচ্ছেন। আমাদের 65টা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো না কোনো ভাবে তাদের আশেপাশের নেতা নেত্রীদের খোঁজ নিচ্ছেন। 25টা থানা, 26টা থানার নেতা কর্মীরা কোনো না কোনো ভাবে তাদের মামলা, তাদের ভরণ পোষণ, তাদের চিকিৎসার ব্যাপক ভাবে নয়, প্রত্যাশাটি হয়তো অনেক বেশি, কিন্তু সেভাবে নয়, কিন্তু দায়িত্ব পালন করছেন। এবং আমি কেন্দ্রীয় নেতাদেরকে জানি তারাও তাদের সাধ্য মতন চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে নেতাদের কাছে আস্থাহীন করার জন্য যে পরিকল্পনা একটি অপপ্রচার চলছে। আমি এর বিপরীত মতটাও শুনতে চাই। আনিসুর রহমান মিঠু নিশ্চয়ই আপনার এই মতের সাথে মনে হচ্ছে একমত নন, যদিও আপনি যেটা সাংগঠনিক পর্যায়ে থেকে যে কথাটা বললেন সেটা ধরে নিলাম। আনিসুর রহমান মিঠু, আপনি কি বলবেন? তৃণমূল নেতা কর্মীদের ভাষ্য আপনার কাছ থেকে শুনতে চাই। কর্মীরা নিজ উদ্যোগে অনেক কিছু করছে, কিন্তু আমার বিশ্বাস অচিরেই আমাদের নেত্রী একটা স্ট্রাকচার দাঁড় করাবেন যাতে সকল কর্মীদেরকে একত্রিত রাখা যায়। একটা প্লেন ওয়াইজ পরিকল্পনার বিরুদ্ধে তো পরিকল্পনা লাগবে। সরকার যে মিটিকিউলাস প্ল্যান অনুযায়ী আগাচ্ছে, সেটাকে ঠেকাতে হলেও আমাদেরও কিছু মিটিকিউলাস প্ল্যান লাগবে। আমরা শুধু এদের এই প্ল্যান দেখে যাব, এটা তো হতে পারে না। আমাদের প্রস্তুতিটাও আরেক রকম ভাবে নিতে হবে। আমাদের এই যে গোপালগঞ্জে ঢুকে মানুষ মেরে ফেলা হচ্ছে, এটা আরো ছড়িয়ে যাবে দেশব্যাপী। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের মানুষগুলি কতকাল এভাবে পালিয়ে থাকবে? আমাদের মানুষগুলিকে কতকাল তাদের পরিবার নিয়ে একটা অসহায়ত্বের মধ্যে থাকতে হবে? যারা দেশে আছেন নিজের ঘরে তারা নিরাপদ না, এই নিরাপত্তাহীনতায় মানুষ কতদিন ভোগ করবে? মানুষকে তো গর্জে উঠতে হবে। এবং দল সাংগঠনিক ভাবে সমস্ত কিছুর দায় দায়িত্ব নেয়ার জন্য অবশ্যই পরিকল্পনা হচ্ছে। নেত্রীর পরিকল্পনার ছাপ আপনারা দেখবেন। আমাদের কর্মীদের গায়ে যারা আঘাত করছে, তারা আঘাত করে আইন নেই বলে আজীবন নিরাপদ থেকে যাবে, এই পরিবেশ তো আমরা থাকতে দিতে পারি না। এই পরিবেশ আমরা দীর্ঘদিন চলতে দিতে পারি না। যে যারা অপরাধ করছেন, সেই অপরাধ তারা ক্ষমতায় আছেন বলে কিংবা তাদের সাথে সেনাবাহিনী আছে বলে তারা অপমান করে যাবে, অপরাধ করে যাবে, আমরা দিনের পর দিন সহ্য করে যাব, এটা তো হতে পারে না। আমরা আমাদের মতো করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি প্রকাশ্যে রাজনীতি করতে না দেয়, তাহলে তো নিয়ম হচ্ছে নকশাল টাইপ পলিটিক্স তৈরি হবে। রাষ্ট্র সেদিকে যাক, এটা আমরা চাই না। কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আমাদের নিজেদের মধ্যে, সকলের মধ্যে একটা নেটের মধ্যে আনতে হবে, একটা জালের মধ্যে রেখে সিদ্ধান্ত একই রকম এবং সিদ্ধান্তে পরিকল্পনার ছাপ আনতে হবে। আমাদের দল সেদিকে এগুচ্ছে, এগুলি নিয়েও কাজ চলছে। অচিরেই আপনারা দেখবেন যে জায়গায় জায়গায় এক এক জেলায় 5 জন 6 জন করে দায়িত্বপ্রাপ্ত হবেন। কেন্দ্রীয় কমিটি এদেরকে একত্রিত রাখার জন্য একটা স্ট্রাকচার দাঁড় করাবেন। আমরা সেদিকে এগুচ্ছি, আমাদের সেদিকে এগোনো উচিত। নেত্রী অবশ্যই সঠিক সিদ্ধান্ত দিবেন। দেশের বাইরে কোথায় কিভাবে রাজনীতি হবে, সেই সিদ্ধান্ত চিরেই আসবে। আমি এটা মোটামুটি নিশ্চিতভাবে জেনে বলছি।